যে প্রতিবেশী ভারতের আগ্রাসনের মধ্যে আমরা আছি। ভারতের আগ্রাসনের মধ্যে আমরা সবসময়ই ছিলাম। ভারত সবসময় একটা আগ্রাসী শক্তি হিসেবে ছিল এবং তার এক্সকিউজ হিসেবে সে ব্যবহার করতো, আমি তো তোমাদের স্বাধীনতা এনে দিয়েছি। এবং যে কোনো বিষয়ে সমালোচনা করতে গেলে ভারতের কেউ না কেউ এসে বলবে, এই যে এখন এত বাহাদুরি, আমরাই তো স্বাধীনতা এনে দিলাম। এইটাকে তারা পুঁজি করে তাদের যে কত ধরনের, এখন একটা দেশ আর একটা দেশে কোনো রাষ্ট্র আসলে এইটা আমাদের পরিষ্কার হওয়া দরকার যে রাষ্ট্রের কোনো দয়া মায়া বা মায়া মমতা বলে কিছু নেই। রাষ্ট্রের কোনো মায়া মমতা থাকে না, রাষ্ট্রের কোনো দয়া মায়া থাকে না। রাষ্ট্রের থাকে কৌশল, রাষ্ট্রের থাকে তার কৌশলগত চিন্তাভাবনা। সুতরাং ভারতের এখানে যে ভূমিকাটা, সেটা ভারত রাষ্ট্র তার কৌশলগত স্বার্থ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী বিচার বিবেচনা করে এখানে তার ভূমিকা পালন করেছে। কিন্তু আমাদের কৃতজ্ঞতা ভারতের জনগণের প্রতি, যারা আমাদেরকে সেই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের আশ্রয় দিয়েছিলেন এবং আমাদের সহমর্মী হিসেবে আমাদের ভূমিকা, সেটা নিশ্চয়ই আমরা, এই কৃতজ্ঞতা আমাদের শেষ নাই এবং কৃতজ্ঞ আমরা অবশ্যই থাকব। কিন্তু তার কারণে বিজেপি এবং আদানি আম্বানিকে কেন আমাদের সব কিছু দিয়ে দিতে হবে? বিজেপি তো সেই সময় ছিলই না। বিজেপি তো কোনো সহায়ক ভূমিকা পায়, মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করে না। মোদি তো সহায়তা করে, আদানি আম্বানি তো আমাদের সহায়তা করেনি। তাদেরকে কেন আমাদের সব কিছু দিয়ে দিতে হবে মুক্তিযুদ্ধে সেই সময়কার জনগণ সহায়তা করেছিল বলে? এটা তো কোনো প্রশ্ন নাই। কিন্তু এই কথা বলে তারা কিন্তু বছরের পর বছর যা খুশি তাই করছে। এবং হাসিনা সরকারের সময় এটার একটা সবচাইতে খারাপ পরিস্থিতি, যেটা হাসিনা নিজে বলেছেন যে আমি যা দিয়েছি ভারতকে সেটা তারা সারা জীবন মনে রাখবে। আসলেই তারা সারা জীবন মনে রাখবে, আমরাও তো মনে রাখবো, আমাদেরও মনে রাখতে হবে। এবং সব কিছু দেওয়ার মধ্যে কীভাবে তাদের মন্ত্রীরা, তাদের সহযোগীরা কীভাবে কথাবার্তা বলতো, কথাবার্তার মধ্যে কীরকম একটা অনুগত, একটা কর্মচারী সুলভ, মানে যার কোনো কথাবার্তার কোনো সাহস নেই। হাসানুল্লাহ বিনু তো একবার এই খুশি করার জন্য হিন্দিতেই সাক্ষাৎকার দিল, যে হিন্দিতে সাক্ষাৎকার দিলে ভারত খুব খুশি হবে, সেই আশায় ইনু সাহেব হিন্দিতে সাক্ষাৎকার দিল। তো এই ধরনের, মানে তাদের পররাষ্ট্রমন্ত্রী যে কী ভাষায় কথা বলেছিলেন আপনারা জানেন, যে ভারত এবং বাংলাদেশ হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। মানে এইরকম অপদার্থ এবং মেরুদণ্ডহীন টাইপ লোকজন জড়ো হয় যখন একটা সরকার নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারে না, পায়ের নিচে যখন মাটি থাকে না, সে যখন তখন তার মেরুদণ্ড বলে কিছু থাকে না, তখন সে যে কোনো আকার ধারণ করতে পারে মেরুদণ্ড ছাড়া। তো এইরকম একটা অবস্থা তৈরি হয়েছিল, এক্সট্রিম অবস্থা তৈরি হয়েছিল এই হাসিনা সরকারের সময়। তো এইটার কারণে তাদের এখন এত তাদের প্রতিক্রিয়া, এই যে প্রতিক্রিয়াটা এত মাত্রায় হচ্ছে কেন? এবং এটা খুবই আনডিপ্লোম্যাটিক। মানে একটা রাষ্ট্রে একটা সরকারের পতন হয়েছে এবং সেটা একটা ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পতন হওয়ার পরে দেশটা তো আছে এবং সেখানে অর্থনীতি আছে, সেখানে তাদেরও স্বার্থ আছে, ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে। এটা তো খুবই আনডিপ্লোম্যাটিক যে তারা একটা মান অভিমান রাগ, মানে ভারত মনে হচ্ছে যে খুবই অভিমান, হ্যাঁ আমাদের থেকে চলে গেল, আমাদের লোকজন এখান থেকে মান অভিমান করে সে আমি কথা বলবো না, আমি কাজ করবো না, ব্যবসা বাণিজ্য করবো না, খাবো না, এরকম একটা, এটা তো খুবই আনডিপ্লোম্যাটিক এবং খুবই ইম্যাচিওর একটা রেসপন্স ভারত দিচ্ছে। এবং মনে করছে যে এরকম একটা চাপ দিয়ে বাংলাদেশকে কাবু করা যাবে বা বাংলাদেশকে হয়। আমার ভারতের এক লোক বলছে বাংলাদেশ তো শুকিয়ে মরবে, কিছুই শুকিয়ে মরবে না, কোনো শুকায় মরার কিছু নাই। ভারতের পশ্চিমবঙ্গে বহু ব্যবসা প্রতিষ্ঠান এখন বিভিন্ন রকম সংকটে আছে, যেমন হাসপাতালগুলো, তাদেরই শুকিয়ে মরার অবস্থা। এবং ওই যে হোটেলগুলো বাংলাদেশের লোকজনদের উপরে ভরসা করে, কিংবা কাপড়ের দোকান, বাজার টাজার যেগুলো আছে, এই সমস্ত, এরা তো সাংঘাতিক সংকটের মধ্যে আছে। এই জায়গাটা, এই যে ভারত এবং এখন যে উন্মাদনাটা তৈরি করছে, যেমন বাংলাদেশে হিন্দুদের উপরে নিপীড়ন হচ্ছে, এটা হলো ভারতের একটা অস্ত্র। ভারতের হিন্দুরা কি অবস্থায় আছে? ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সংখ্যক গরিব বাস করে ভারতে, এবং সেই গরিবদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। তাদের ব্যাপারে ভারত সরকার কি মনোযোগটা দিচ্ছে? কিংবা ভারতের প্রায় 1/3 হচ্ছে মিলিটারি রুলের মধ্যে আছে। এটা কাশ্মীর, এদিকে এই যে
অন্ধ্র, আসাম এই সমস্ত জায়গায় মিলিটারিদের যে তৎপরতা, সেই তৎপরতা দেখলে এটা বলা যায় যে প্রায় 1/3 মিলিটারি রুলের মধ্যে আছে, স্বৈর শাসনের মধ্যে আছে। যারা আছে তাদের কি ধর্ম? তাদের তো সংখ্যাগরিষ্ঠ ধর্ম হিন্দু। তো তুমি নির্যাতন করছো, শোষণ করছো, তাদের না খাইয়ে রাখছো, অথচ তোমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের প্রতি তোমার খুব প্রেম। আসলে তো এটা তো তোমার আসলে কোনো প্রেম না, এটা তো তোমার একটা অস্ত্র। এবং কিভাবে হিন্দু জনগোষ্ঠীর কে অপমান করে যখন এইখানে কোনো একটা ঘটনা ঘটে। ধরেন বাংলাদেশে তো উন্মাদ টাইপ কিছু লোক আছে যারা মনে করে যে হিন্দুদের উপর আক্রমণ করলে তার খুব সওয়াব হবে, কিংবা তার একটা বিরাট একটা কাজ হয়ে যাবে, এরকম কিছু উন্মাদ লোকজন আছে। তো তারা যদি একটা কাজ করে, এই কাজটা যে বিজেপির কি উপকার হয়, এরকম কোনো উন্মাদকে যদি কোনো রকমে উস্কানি দিয়ে নামানো যায়, বিজেপির জন্য বিরাট আনন্দের বিষয়। বিজেপিরই এজেন্ডা এটা। বিজেপি চায় যে বাংলাদেশে হিন্দু টেম্পল, মন্দির কিংবা হিন্দু বাড়ি ঘরে হামলা হোক এবং সেটা ভিডিও করে রাখা হোক। এটা তো বিজেপির জন্য খুব দরকার। এবং তারপরে বাংলাদেশে হাই কমিশনার তিনি বলবেন যে উনি ওখানে যায়, আবার গিয়ে দেখে যে নির্যাতন হচ্ছে, যে কী ভিত্তিতে তারা এটা দেখতে যায়। কারণ এই হিন্দু জনগোষ্ঠী তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সরকারের দায়িত্ব। এটা যদি নিপীড়ন হয় তার জন্য দায় দায়িত্ব বাংলাদেশের সরকারের, এবং ব্যর্থতা বাংলাদেশ সরকারের ব্যর্থতা। ভারত এখানে কী কারণে আসবে? ভারতে সংখ্যালঘু যারা আছে তাদের উপরে নিপীড়ন হচ্ছে। শুধু সংখ্যালঘু না তো, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরাই নিপীড়িত হচ্ছে। তো সেগুলির ব্যাপারে তাদের মনোযোগে নাই। বাংলাদেশে এটা তো যে কারণে আমরা সবসময় বলি যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে কোনো ধরনের নিপীড়ন যদি হয়, তাহলে হিন্দুত্ববাদী রাজনীতির ধারক বাহক বিজেপি, তার রাজনৈতিক অর্থনৈতিক অনেক ধরনের সুবিধা হবে। এবং বিজেপি এটা শুধুমাত্র তো হিন্দুত্ববাদীর ব্যাপার না, এটা ইন্ডিয়ার কর্পোরেট ইন্টারেস্টের ব্যাপার। ভারত হচ্ছে একটা বৃহৎ পুঁজির রাষ্ট্র, তার আশেপাশের দেশগুলো তার দখলে রাখতে হবে, তার আধিপত্য বিস্তার করতে হবে, তার পুঁজির আধিপত্য দরকার। সুতরাং এইটা রাখার জন্য তার বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট দরকার। এবং সেই ইনস্ট্রুমেন্টটা মোদির আমলে এসে যাকে বেশি শক্তিশালী মনে হচ্ছে, 56 ইঞ্চি না কত ইঞ্চি, 56 ইঞ্চি, 56 ইঞ্চি বুকের পাটা দিয়ে যে লোক মনে হচ্ছে যে ভারতকে বিরাট একটা শক্তিশালীতে পরিণত করেছে, সেই লোকের আমলেই ভারত সবচেয়ে বেশি বিচ্ছিন্ন। এখন ভারত মোদির আমলে যেভাবে বিচ্ছিন্ন হয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রত্যেকটা দেশের সাথে তার বিরোধ তৈরি হয়েছে। মানে শ্রীলঙ্কা বলেন, নেপাল, পাকিস্তান তো আগের থেকে আছেই। পাকিস্তান তো একটা বলা যায় যে তাদের একটা খনি। পাকিস্তান না থাকলে ভারতের শাসক শ্রেণীর জন্য যে কী অসুবিধা হইত, কারণ কাশ্মীর ইস্যুটা না থাকলে তাদের এই রাজনীতি, তারপরে তাদের এই সামরিকীকরণ, সামরিক বাহিনীর যে স্বার্থ, অস্ত্র কেনা বেচা, এবং যারা অস্ত্র ব্যবসায়ী সারা পৃথিবীর, তাদেরও অনেক ক্ষতি হয়ে যেত যদি কাশ্মীর এবং ইন্ডিয়া পাকিস্তানের এই বিরোধটা না থাকে। দেন সিম্পল একটা ব্যাপার, কাশ্মীরকে কাশ্মীরের হাতে ছেড়ে দাও, কাশ্মীরিরা কাশ্মীরের ব্যাপারটা সলিউশন করবে, পাকিস্তানেরও দরকার নেই, ইন্ডিয়াও দরকার নেই। এই সমাধানটা তারা করবে না, কারণ তাদের এইটার উপরেই দুই শাসক শ্রেণী যখনই তাদের কোনো বিপদ হয়, এই যে পাকিস্তান আক্রমণ করলো, পাকিস্তানও সবসময় তার শত্রুপক্ষ, তার প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ সবাই ইন্ডিয়ার দালাল। এই ইন্ডিয়া আক্রমণ করলো বলে পাকিস্তানের মিলিটারি যা খুশি তাই করছে। পাকিস্তানের মিলিটারিদের ব্যবসা বাণিজ্য এবং দখল রাজনীতি, এখানে কোনো গণতন্ত্রই ঠিক মতো দাঁড়াইতে পারল না, এরকম অবস্থা। এইরকম এই পাকিস্তান তো তার সবসময় ছিল, কিন্তু এরপরে যে কটা দেশ ছিল তার মধ্যে সর্বশেষ ছিল বাংলাদেশ। তার আগে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, এই সব তার হাতছাড়া। এখন বাংলাদেশও গেল। এটা কি কারণে গেল? কারণ তার আধিপত্য এবং এটা এত বেশি নগ্নরূপ ধারণ করেছে যে প্রত্যেকটা দেশই তার বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ করেছে। এই বিদ্রোহের মধ্যে এইরকম একটা শক্তিশালী দেশ, তার অনেক সামরিক বাহিনী, তার সাথে আমাদের লড়াইটা কিভাবে হবে, তাই না? সেই লড়াইটা আমাদের খেয়াল করা দরকার, যে কী কী জিনিস আমাদের করা দরকার, কী কী জিনিস করা দরকার নেই। সরকারের ক্ষেত্রেও কী কী করা দরকার, কী কী করা দরকার। যেমন এখন ভারত থেকে ব্যাপক অপপ্রচার হচ্ছে, ভিডিও বানাচ্ছে, অডিও বানাচ্ছে, খবর ফেব্রিকেট করছে, আগেকার খবর পরে দিচ্ছে, নানা রকমভাবে তারা বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে।
সরকারের এখন বিভিন্ন ব্যক্তি, বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি বেসরকারিভাবে এগুলো কোনটা ভুল কোনটা বানানো এগুলি বের করার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি যে এই সব বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটা বড় কাজ হওয়া উচিত ছিল, একটা সেল গঠন করা যে সারাক্ষণই এটাকে মনিটর করবে, কোনটা ভুল কোনটা ভুয়া খবর কোনটা ভুয়া ভিডিও সাথে সাথে দেখে সাথে সাথে বাংলাদেশের মানুষকে জানাবে, সারা দুনিয়ার মানুষকে জানাবে যে এই ভুল তথ্য প্রচার করা হচ্ছে, মিস ইনফরমেশন ডিসইনফরমেশন এগুলো করা হচ্ছে। এইটা এই জিনিসটা শক্তভাবে কেন সরকার এখনও গ্রহণ করেনি আমি বুঝতে পারিনি। তাদের মোকাবেলা করতে গেলে তো তার যে সমস্ত জায়গা সে যে অস্ত্রটা সেই অস্ত্রটাকে তো ভোতা করতে হবে। তার অস্ত্র হচ্ছে একটা মিস ইনফরমেশন ডিসইনফরমেশন করে এখানে একটা আতঙ্ক তৈরি করা এবং হিন্দু জনগোষ্ঠীর মধ্যে একটা আতঙ্ক তৈরি, ধর্মকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা, তার কর্পোরেট আধিপত্য বজায় রাখার জন্য ধর্মকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা। এবং এইখানে বাংলাদেশে মুসলিম ধর্মীয় যারা বেশি উত্তেজিত যদি হয় সেইটা ভারতের জন্য খুব সুবিধাজনক হয়। এই উস্কানিটাই তারা দিচ্ছে বিভিন্ন সময়। সুতরাং সেইটার বিপরীতে সরকারকে তো একটা শক্ত পজিশন নিতে হবে। শক্ত মানে গালিগালাজ করা না, শক্ত মানে হলো যে যেটা কনক্রিট এবং যেটা প্রয়োজনীয় ইফেক্টিভ কার্যকর কিছু কাজ, তার মধ্যে এটা হলো একটা কাজ যে সারাক্ষণ মনিটর করা যে কোনটা তারা ভুল বলছে কোনটা ফেব্রিকেট, এটা হলো এক নম্বর।